আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের হিসাব বিজ্ঞান যে দ্বিতীয় অধ্যায়টি রয়েছে, অর্থাৎ তোমরা যারা কমার্সের স্টুডেন্ট তাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়টি অর্থাৎ লেনদেন সম্পর্কে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টি সম্পর্কে আলোচনা করব। এবং 2026 সালে যারা এসএসসি শিক্ষার্থী রয়েছে তাদের জন্য কিন্তু এই অধ্যায়টি রয়েছে। সো তাদের জন্য কিন্তু এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা যেহেতু অধ্যায়টি খুবই বড়, সো আমরা চেষ্টা করব এই ভিডিওগুলো পার্ট বাই পার্টে দেওয়ার। আশা করব তোমরা সকল পার্টগুলো দেখবে, এতে করে এই অধ্যায়টি সম্পর্কে ভালো একটি ধারণা পাবে। আশা করি সকল অঙ্কগুলোরও সমাধান তোমরা করতে পারবে। সো কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করে দিই। তো এইখানে দেখতে পাচ্ছ অধ্যায়টির নাম হচ্ছে লেনদেন। তো এই লেনদেন অধ্যায়টি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে যে টপিকটি রয়েছে সেটা হচ্ছে লেনদেনের ধারণা। এখন লেনদেনের ধারণা যদি শুরুতেই বলতে চাই, লেনদেন কথাটি দ্বারা তুমি আসলে কি বোঝো? লেনদেন, দেন মানে নেওয়া, লেন মানে নেওয়া। তাহলে লেনদেন মানে হচ্ছে নেওয়া দেওয়া বা আদান প্রদান বোঝায়, ঠিক আছে? দেওয়া নেওয়া বা আদান প্রদান বোঝায়। তো প্রতিষ্ঠানের ক্ষেত্রে, সব ক্ষেত্রে না কিন্তু প্রতিষ্ঠানের ক্ষেত্রে অনেক ঘটনাই ঘটে, ঠিক আছে? সেই ঘটনাগুলোর মধ্যে যে ঘটনাগুলো প্রতিষ্ঠানের যে আর্থিক অবস্থা পরিবর্তন করতে পারে সেই সকল ঘটনাগুলোই হচ্ছে লেনদেন। আমি যদি এটাকে একটু রিডিং পড়াই তাহলে তোমরা হয়তো বা স্পষ্টভাবে বুঝতে পারবে যে লেনদেন আসলে কি। আবারও যদি বলি, লেনদেন হচ্ছে এমন সকল ঘটনা যেগুলো প্রতিষ্ঠানের আর্থিক যে অবস্থা রয়েছে সেই অবস্থাকে প্রভাবিত করে, ঠিক আছে? তো এইখানে দেখতে পাচ্ছ আধুনিক সমাজ ব্যবস্থায় হিসাব লিপিবদ্ধনের ক্ষেত্রে, লিপিবদ্ধকরণের ক্ষেত্রে লেনদেন শব্দটি অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসা জগতে বিভিন্ন ঘটনা উদ্ভূত হয়, কিন্তু সমস্ত ঘটনাকে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় না। এখানে আরেকটা পয়েন্ট মনে রাখার যে বিষয়, যে ব্যবসার ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটে থাকে সেই ঘটনা থেকে কিন্তু লেনদেনের সৃষ্টি হতে পারে, ঠিক আছে? লেনদেন কিন্তু অব্যবসায়িক কোনো ঘটনা থেকে সৃষ্টি হতে পারে না। যেমন তুমি সকালে খেয়েছো, দুপুরে ঘুমিয়েছো, এরকম এগুলা কিন্তু ঘটনা, কিন্তু এগুলা কিন্তু ব্যবসায়িক ঘটনা না। তো ব্যবসায়িক ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটে, যেমন মনে করো পণ্য বিক্রি হয়েছে বা তুমি কি করছো, তুমি রহিমের কাছ থেকে 10,000 টাকা পেয়েছো বা করিমের কাছ থেকে 10,000 টাকা পেয়েছো, এই যে এই ঘটনাগুলো কিন্তু লেনদেন হতে পারে, ঠিক আছে? আবার সকল ঘটনাই কিন্তু লেনদেন হবে এরকম না। যেমন মনে করো প্রতিষ্ঠানের মালিকই মারা গেল। এখন প্রতিষ্ঠানের মালিক মারা গেছে, এত করে প্রতিষ্ঠানের আর্থিক যে অবস্থাটা রয়েছে সেটার কোনো পরিবর্তন আসেনি। সো এটা কিন্তু লেনদেন না। আবার মনে করো প্রতিষ্ঠানের জন্য কিছু মালামাল ক্রয়ের অর্ডার করছো, ক্রয়ের অর্ডার আদেশ দিছো, ঠিক আছে? তুমি কিন্তু মালামালটা আনাওনি, আবার টাকাটাও কিন্তু দেওনি। সো এই ক্ষেত্রে এটাও কিন্তু লেনদেন নয়। সো আমরা যদি একটু বোঝানোর চেষ্টা করি এখানে, আহ, কিন্তু সকল ঘটনাকে হিসাব বইতে লিপিবদ্ধ করা হয় না। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনা, এই যে আরেকটা পয়েন্ট হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনা, অর্থাৎ লেনদেন হতে হলে ওইটাকে কিন্তু অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হয়। এই যে এখানে দেখতে পাচ্ছ, যা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন করে, যেগুলো ব্যবসায়ের আর্থিক অবস্থাটা কি, মূলত আর্থিক অবস্থাটা হচ্ছে ব্যবসায়িকের ক্ষেত্রে যে একটা সমীকরণ এ সমান সমান এল প্লাস এ, সেই আর্থিক অবস্থা একটু পরে বোঝাবো সেটা, সেই আর্থিক অবস্থাকে পরিবর্তন করে, যা ব্যবসায়ের আর্থিক অবস্থা পরিবর্তন করে সেই সমস্ত ঘটনাকেই লেনদেন হিসাবের বহিতে লিপিবদ্ধ করা হয়। উদাহরণ বলা হয়েছে, সীমান্ত ট্রেডার্স থেকে এত টাকা একটি আলমারি ক্রয় করছে, আবার দোকানে ফেরার পথে প্রতিষ্ঠানের মালিক আহত হলেন। এখন এইখানে দুইটি ঘটনা হলেও প্রথমটি যেহেতু অর্থের দ্বারা পরিমাপযোগ্য এবং ব্যবসায় আর্থিক অবস্থার পরিবর্তন করেছে, সেজন্য প্রথম ঘটনাটি কিন্তু লেনদেন। দ্বিতীয় ঘটনা যেহেতু আর্থিক সংশ্লিষ্টতা নেই, ব্যবসায় আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি, সেহেতু দ্বিতীয় ঘটনাটি ব্যবসায়ের লেনদেনের লিপিবদ্ধ হবে না, ঠিক আছে? তো আশা করি তোমরা এই লেনদেনের ধারণা পেয়েছো। এখন লেনদেনকে কয় ভাগে ভাগ করা যায়? লেনদেনকে দেখো এখানে লেখা হয়েছে লেনদেনকে দুই ভাগে ভাগ করা যায়, এবং এখানে একটা লাইন রয়েছে যে লেনদেন শব্দটির আভিধানিক অর্থ হলো গ্রহণ
ও প্রধান, অর্থাৎ লেনদেন দেওয়া মানে কি বোঝায়, যেটা লেনদেন মানে কি বোঝায়, গ্রহণ এবং প্রদান বা নেওয়া দেওয়া বোঝায়। এই লাইনটা থেকে বারবার এমসিকিউতে কিন্তু প্রশ্ন এসে থাকে। তারপর হচ্ছে লেনদেনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। দুই ভাগটা কি, একটা হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন আর একটা হচ্ছে বাহ্যিক লেনদেন। অভ্যন্তরীণ লেনদেন যেটা হচ্ছে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যে বিভিন্ন পক্ষের সাথে যে লেনদেনটা হয়ে থাকে সেটা হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন। মনে করো প্রতিষ্ঠানের সাথে মালিকের কোনো লেনদেন হলো, বা মনে করো প্রতিষ্ঠানের সাথে প্রতিষ্ঠানের কর্মচারীর কোনো লেনদেন হলো, এগুলা কিন্তু অভ্যন্তরীণ লেনদেন, ঠিক আছে। আর বাহ্যিক লেনদেন কি, প্রতিষ্ঠানের সাথে বাহ্যিক কোনো পক্ষের যদি লেনদেন ঘটে থাকে, যেমন প্রতিষ্ঠানের সাথে পাওনাদারের কোনো লেনদেন ঘটে থাকে, কোনো পক্ষ থেকে তুমি টাকা পেলে বা কোনো পাওনাদারকে তুমি টাকা দিলে, এই যে এই ঘটনাগুলো কিন্তু লেনদেন, সেগুলো হচ্ছে বাহ্যিক লেনদেন, ঠিক আছে। এখন এখানে যদি একটু পড়ানোর চেষ্টা করি যে বাহ্যিক লেনদেনের কোন অর্থনৈতিক ঘটনাটি দুটি পক্ষ থাকবে বা দুটি প্রতিষ্ঠানকে প্রভাবিত করবে। বাহ্যিক লেনদেন দুটি পক্ষ থাকবে এবং যা বা দুটি প্রতিষ্ঠানকে প্রভাবিত করবে। উদাহরণস্বরূপ কোনো সরবরাহকারীর কাছ থেকে বাবল স্টোর কর্তৃক পণ্যদ্রব্য ক্রয় করা হলো, অর্থাৎ কোনো সরবরাহকারী, একজন সরবরাহকারী যেখানে পণ্য দ্রব্য সরবরাহ করে, ওদের থেকে আমরা পাইকারিতে হয়তো একটা বাবল স্টোর, সেই পণ্যদ্রব্য বাবল স্টোর পাইকারিতে পণ্যদ্রব্য ক্রয় করলে, এগুলো হচ্ছে বাহ্যিক লেনদেনের উদাহরণ। এখানে আরো কিছু উদাহরণ দেওয়া হয়েছে, তোমরা আশা করি এগুলো পড়তে পারবে। এখানে মূলত বোঝানো হয়েছে যে অভ্যন্তরীণ এবং বাহ্যিক লেনদেনটা কি। তারপরের যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য। আসলে এই এই এটা ছাড়া কিন্তু তুমি লেনদেন কোনটা কি সেটা কিন্তু পারবে না, ঠিক আছে। এই লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্যটাকে তোমাকে ভালো করে শিখতে হবে। সো আমরা যদি এখানে দেখি, প্রথম যে বৈশিষ্ট্যটা আছে সেটা হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। অর্থের অঙ্ক পরিমাপযোগ্য তারা কি বোঝো, অর্থাৎ কোন লেনদেন, কোনো ঘটনা লেনদেন হওয়ার প্রধান এবং প্রথম শর্ত হচ্ছে সেটাকে কি কি হতে হবে, অর্থের অঙ্ক দ্বারা পরিমাপ করা যায় বা পরিমাপযোগ্য এরকম ঘটনা ঘটতে হবে, ঠিক আছে। এই যে এখানে দেখো, এখানে কথা বলা হয়েছে, দুইটা উদাহরণ দিয়েছে, যে একটা পণ্যদ্রব্য ক্রয়ের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে একজন ম্যানেজার মৃত্যুবরণ করলো। তো প্রথম ক্ষেত্রে যে পণ্যদ্রব্য ক্রয় করা হয়েছে সেটা কিন্তু অর্থের অঙ্ক দ্বারা পরিমাপযোগ্য। এখানে যে উদাহরণ দিচ্ছে সেটা হচ্ছে আগুনে বিনষ্ট হয়ে যাওয়া একটা পণ্য, মানে 20,000 টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়ে গেল। আরেকটা হচ্ছে ব্যবসার ম্যানেজারের মৃত্যুবরণ ঘটছে। এখন দুইটাই কিন্তু ঘটনা ঘটছে, কিন্তু প্রথম ঘটনা যেটা আগুনে বিনষ্ট হইলো, সেই আগুনে বিনষ্টকৃত পণ্যের অঙ্কের মূল্য দ্বারা পরিমাপযোগ্য করা যাবে, কারণ আমরা বলতে পারবো এখানে কয় টাকার আগুনের পণ্য বিনষ্ট হয়েছে। এবং দ্বিতীয় যে ঘটনাটা, যে ম্যানেজারের মৃত্যুবরণ করলো, সেটা কিন্তু আমরা অর্থের অঙ্ক দ্বারা পরিমাপযোগ্য নয়। সো ওই ফার্স্ট যে লেনদেনটা ছিল, যে প্রথমটা আমি বললাম যে আগুনে পণ্য বিনষ্ট হলো 20,000 টাকা, এটা কিন্তু প্রথম যে ঘটনাটা সেটা কিন্তু লেনদেন। পরে তাহলে আমরা দেখলাম প্রথম শর্ত হচ্ছে অর্থের অঙ্ক দ্বারা পরিমাপযোগ্য। তারপরে হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন করবে। লেনদেন অবশ্যই কি করবে, আর্থিক অবস্থার পরিবর্তন করবে। আর্থিক অবস্থার পরিবর্তন কি, আর্থিক অবস্থাটা হচ্ছে প্রতিষ্ঠানের হয়তো সম্পদ বৃদ্ধি করবে, সম্পদ অথবা সম্পদ হ্রাস করতে পারে, বা প্রতিষ্ঠানের দায় বৃদ্ধি পেতে পারে, নয়তো দায় কমতে পারে, বা প্রতিষ্ঠানের মালিকানা সত্যিই ধরো সেটা বৃদ্ধি পেতে পারে বা কমতে পারে। এটি হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন। পরেরটা হচ্ছে দ্বৈত সত্তা। দ্বৈত সত্তা মানে হচ্ছে প্রত্যেকটি লেনদেনের দুটি পক্ষ থাকবে, একটা সুবিধা গ্রহণ করবে এবং আরেকটা সুবিধা প্রদান করবে। যেমন রহিমের কাছ থেকে আমি আলু ক্রয় করলাম, আলু, ঠিক আছে। তাহলে এইখানে সুবিধা গ্রহণ করছে আমি, আলু পেয়েছি আমি, এবং তাকে সে আমাকে সুবিধা প্রদান করলো, ঠিক আছে। অর্থাৎ আমি সুবিধা গ্রহণকারী, ও হচ্ছে সুবিধা প্রদানকারী। এখন পরেরটা হচ্ছে স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র। স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র কি, স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র জিনিসটা হচ্ছে প্রত্যেকটা লেনদেনই আলাদা আলাদা, ঠিক আছে। একটা লেনদেনের সাথে আরেকটা লেনদেনের কিন্তু তোমার হচ্ছে মিল নেই, মিল থাকলেও কিন্তু প্রত্যেকটা স্বয়ংসম্পূর্ণ, প্রত্যেকটার বৈশিষ্ট্য আলাদা। অর্থাৎ মনে করো তুমি 1,000 টাকার পণ্য দ্রব্য ক্রয় করে 7 দিন পর তুমি সেটার মূল্য পরিশোধ করলা। তো এখানে দুইটা ঘটনা ঘটছে, যে তুমি বর্তমানে একটা লেনদেন করলা এবং 7 দিন পরে আরেকটা লেনদেন করছো। অর্থাৎ তুমি আজকে পণ্য দ্রব্য দিছো, এটাও কিন্তু একটা লেনদেন, আবার 7 দিন পরে যে টাকাটা পাইছো সেটাও কিন্তু আরেকটা লেনদেন। এখানে দুইটা লেনদেন, এটা কিন্তু একটা লেনদেন নয়। সো এই কারণে বলা হয়েছে প্রত্যেকটা লেনদেন একে অপর থেকে স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র, অর্থাৎ আলাদা, ঠিক আছে। পরেরটা হচ্ছে দৃশ্যমানতা। দৃশ্যমানতা কি, দৃশ্যমানতা হচ্ছে কোনো লেনদেন তোমার হচ্ছে, দৃশ্যমানতা মানে হচ্ছে
কোনো লেনদেন দৃশ্যমানও হতে পারে, অদৃশ্যমানও হতে পারে। মানে কোনো লেনদেন দেখাও যেতে পারে, আবার নাও দেখা যেতে পারে। দৃশ্যমান লেনদেন কি? দৃশ্যমান লেনদেন হচ্ছে তুমি একটা ব্যক্তির কাছ থেকে পণ্যদ্রব্য ক্রয় করলা, এটা কিন্তু দেখা যায়, তুমি পণ্য নিলে তাকে টাকা দিলা, এটা হচ্ছে দৃশ্যমান লেনদেন। আরেকটা হচ্ছে, মনে করো তোমার প্রতিষ্ঠানে একটা আসবাবপত্র রয়েছে যেটা নতুন অবস্থায় তুমি 50,000 টাকা দিয়ে ক্রয় করেছিলে। এখন সেই আসবাবপত্রটা বা সেই, মনে করো যন্ত্রপাতিটাই তুমি এখন বিক্রি করতে চাচ্ছ, 5 বছর পরেই বিক্রি করতে চাচ্ছ, সেটার মূল্য কিন্তু আর ওই 50,000 টাকা নেই, সেটার মূল্য অনেকটা কমে গেছে। এই যে মূল্য যে হ্রাস পেল, সেই হ্রাসটা কিন্তু তুমি দেখতে পারবে। ঠিক আছে, আগে ছিল মনে করো 50,000 টাকা, এখন হচ্ছে 20,000 টাকা। এই যে মূল্যটা যে হ্রাস পেলো, সেই হ্রাসটা কিন্তু তুমি দেখতে পারোনি। সো এটা হচ্ছে অদৃশ্যমান লেনদেন। ঠিক আছে, যেটাকে অবচয়, ব্যবসায়িক ভাষায় সম্পত্তির অবচয় বলা হয়। ঠিক আছে, তো এই ছিল তোমাদের দৃশ্যমানতা। পরেরটা হচ্ছে ঐতিহাসিক ঘটনা। ঐতিহাসিক ঘটনা হচ্ছে যেগুলো পূর্বে ঘটেছে বা অতীতে তোমার হচ্ছে ঘটতে পারে, সরি পূর্বে ঘটে গেছে এরকম লেনদেনও কিন্তু এরকম ঘটনাও কিন্তু লেনদেন হতে পারে। আবার ভবিষ্যতে ঘটতে পারে এরকম লেনদেনও কিন্তু, বা আর্থিক অবস্থার পরিবর্তন করতে পারে। যেমন অনাদায়ী পাওনা উদাহরণ দেওয়া হয়েছে, উদাহরণটা একটু মনে রেখো। এটা হচ্ছে ঐতিহাসিক ঘটনার উদাহরণ। অনাদায়ী পাওনা সঞ্চিতি, আর একটা হচ্ছে বাট্টা সঞ্চিতি। অনাদায়ী পাওনা সঞ্চিতি কি? মনে করো তুমি কোনো পাওনাদার থেকে, সরি দেনাদার থেকে কিছু টাকা পেতে, অর্থাৎ তুমি বাকিতে পণ্য বিক্রি করেছিলে, এখন তুমি তার থেকে 10,000 টাকা পেতে, এখন সে তোমাকে 5,000 টাকা দিয়েছে এবং বাকি 5,000 টাকা তোমার সম্ভাবনা খুবই ক্ষীণ, পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তো এর ভর্তুকি দেওয়ার জন্য বা এই ভর্তুকিটা যে পূরণ করা যায় তার জন্য তুমি একটা সঞ্চিতি সৃষ্টি করলা, এটাই কিন্তু অনাদায়ী পাওনা সঞ্চিতি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ঐতিহাসিক ঘটনা। পরেরটা হিসাব সমীকরণের প্রভাব বিস্তার। হিসাব সমীকরণের প্রভাব বিস্তার। প্রতিটি লেনদেনে হিসাব সমীকরণকে প্রভাবিত করবে। লেনদেনের ফলে হিসাব সমীকরণে বিভিন্ন উপাদানের পরিবর্তন হয়। সম্পদ প্লাস সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, এটি হলো হিসাব সমীকরণ। সুতরাং কোনো ঘটনা লেনদেন কিনা তা হিসাব সমীকরণের পরিবর্তনের মাধ্যমে যাচাই করা যায়। এবং ফাইনালি যে কথাটি বলছে সেটা হচ্ছে হিসাব সমীকরণের বিস্তার, প্রভাব বিস্তার। অর্থাৎ ব্যবসায়ের ক্ষেত্রে, প্রত্যেকটা ব্যবসায়িক ক্ষেত্রে একটা হিসাব সমীকরণ রয়েছে। আর্থিক যে ব্যবস্থাপকরা রয়েছে বা হিসাব বিজ্ঞানীগণ রয়েছে, তারা একটা সমীকরণ বের করেছে, যেটা আর্থিক অবস্থার সমীকরণ বা আর্থিক সমীকরণ বলা হয়, হিসাব সমীকরণ বলা হয়। যে হিসাব সমীকরণটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের মূল সম্পদ বা মোট সম্পদ, সেই সম্পদ সমান সমান কি হবে, সেই সম্পদটা কিসের সমান হবে, সেটা হবে প্রতিষ্ঠানের মোট যে দায়, সেই দায় এবং মালিকানা সত্ত্বের যোগফলের সমান। এই যে সমীকরণটা, এই সমীকরণটাই হচ্ছে হিসাব সমীকরণ। এই হিসাব সমীকরণকে প্রত্যেকটা লেনদেন কি করে, প্রত্যেকটা লেনদেন প্রভাবিত করে। যে সকল লেনদেন এই হিসাব সমীকরণটাকে প্রভাবিত করতে পারে, অর্থাৎ কোনো হয়তোবা সম্পদ বৃদ্ধি করতে পারে বা সম্পদ হ্রাস করতে পারে বা মালিকানা সত্ত্ব কমাতে পারে, বাড়াতে পারে, এই যে লেনদেনের দ্বারা এই যে হিসাব সমীকরণের যে প্রভাবটা ঘটে, যদি প্রভাবটা ঘটাতে পারে সেগুলোই কিন্তু লেনদেন। সকল ঘটনা কিন্তু লেনদেন না। যেই ঘটনাগুলো এই সমীকরণটাকে প্রভাবিত করতে পারে সেগুলো হচ্ছে লেনদেন। আর লেনদেনের একটা বৈশিষ্ট্য হচ্ছে হিসাব সমীকরণের প্রভাব। সো এই ছিল তোমাদের প্রথম পার্টটা ভিডিওর। আমি এই পর্যন্ত আজকে রাখতে চাচ্ছি। পরের পর্বে আমরা তোমাদের লেনদেনের এখানে চিহ্নিতকরণের কিছু অঙ্ক দেওয়া আছে, সেগুলো নিয়ে আলোচনা করব এবং তারপরে ধাপে ধাপে আমরা পুরো অধ্যায়টাই শেষ করব। সো আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন আরেকটি পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। তবে যাওয়ার আগে আবারও বলতে চাই সকলকে যে যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবে, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো দ্যাটস অল ফর টুডে, টাটা।